প্রাক্তন সেনা জওয়ান শঙ্কর কুমার মজুমদার, যিনি এককালে সমগ্র দেশবাসীকে সুরক্ষা প্রদানের কাজে নিয়োজিত ছিলেন, তার থাকা আজ বিপন্ন। বলা চলে একেবারে ভিটে মাটি চারা হয়েছেন তিনি। অভিযোগ করছেন 2005 সালে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে তিনি একটি জমি ক্রয় করেছিলেন। তার পরবর্তীতে নানানভাবে তাকে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু 2018 সালে তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যক্তি তার জমির দলিল জাল করে তার জমি হাতিয়ে নিয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। এবং সেই সূত্রে তিনি জানাচ্ছেন 17 বার রাজ্য সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন জানানো হলেও, প্রশাসনকে বিভিন্নভাবে আবেদন জানানো হলেও প্রশাসন একেবারেই উদাসীন, তার দিকটি একেবারেই খতিয়ে দেখছেন না। এমনকি দিল্লিতে তিনি যন্তর মন্তরের সামনেও অবস্থান বিক্ষোভ করেছিলেন, তাতেও কোনো ফলাফল হয়নি। একেবারে রাজ্য সরকারকে বারংবার বলার পরেও তিনি কিন্তু একেবারে নাজেহাল অবস্থা, কোনো সাড়া পাওয়া যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে, এমনই অভিযোগ করছেন তিনি। এবং সেই একই অভিযোগ নিয়ে, একই দাবি দাবা নিয়ে আজ তিনি গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন এবং শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তার পাশে থাকার বার্তা নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছিলেন সজল ঘোষ। সেই জায়গা থেকে কি বলছেন তিনি এবং সজল ঘোষ। তার ঘর কেড়ে নেওয়া কি হচ্ছে এ রাজ্যে? কিছু বলার নেই রাজ্যে। মানে একজন সৈনিক সারাটা জীবন যিনি দেশের জন্য পরিবারকে ত্যাগ করলেন, একজন সৈনিকের জীবন তো পরিবারের সাথে কাটে না। আপনি যখন দেওয়ালি মানান, আপনি যখন হোলি মানান, উনি তখন বর্ডারে গোলাগুলির সাথে সামনে দাঁড়িয়ে থাকেন। -25, 24, 20 ডিগ্রি টেম্পারেচারে যেখানে জনপ্রাণী থাকে না, সেখানে তারা রাতভর পাহারা দেয় দেশটাকে। আর সেনাবাহিনীর জমিতে দাঁড়িয়ে আজকে গান্ধীজির নিচে বসে তাকে চোখের জল ফেলতে হচ্ছে, কারণ তারই ঘর তৃণমূলের নেতা কেড়ে নিয়েছে। আপনার যে ঘরটা কেড়ে নেওয়া হয়েছে বলে মূলত যারা অভিযোগ আসছে, এটা একটু বিস্তারিত বলতে। আসলে ওই বাড়িটা আমাদের নিজেদের বাড়ি ছিল, আমার মায়ের নামে বাড়িটা ছিল। আমার আপন ভাগ্নে বাড়িটাকে মায়ের কাছ থেকে দানপত্র করে আমাদের অ্যাবসেন্সে ওর নামে করে নেয়। নিলে পরে ভাগ্নে যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, ওই বাড়িটা আমাকে 2005-এ বিক্রি করে। আমি কেনার সময় আমি ছেলের নামে ডিড তৈরি করি, হাসখালি রেজিস্ট্রি অফিসে আমি ডিডটা বানাই এবং বিএলআরওকে মিউটেশনের জন্য আবেদন করি 2006 সালে। 2006 থেকে 2017-18 পর্যন্ত বাড়িটা আমি লুক আফটার করতাম, কারণ আমি এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদমে চাকরি করতাম ডিফেন্সে। তো হঠাৎ 2018-এ পাড়া প্রতিবেশী ফোন করে আমার ঘরটা ভেঙে ফেলছে। আমি তখন তড়িঘড়ি ছেলেকে নিয়ে বাড়িতে যাই, গিয়ে দেখি হ্যাঁ ভেঙে ফেলছে। তো ওদের আমি বাধা দিলে আমার কথা শোনে না, আমি ওদের আমার একটা ডিডের কপি দিয়ে দিই যে এ দেখো আমি এটা পারচেস করেছিলাম, তুমি এই ডিডটা ধরো, এটা আমার প্রপার্টি। ও তখন বলে না, এটা আমিও কিনেছি। কোথায়? বলে ও হাসখালি থেকে আর কেনে নি, ও আলাদা অন্য একটা রেজিস্ট্রি অফিস পছন্দ করেছে কৃষ্ণনগর, সেখানে গিয়ে আমার ওই কেনা প্রপার্টির আবার রিসেল ডিড বানিয়ে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, ও ওখানকার মেম্বার ফাগুন ঠাকুর, ওর বোন এবং বোনের হাজব্যান্ডের নামে ডিড তৈরি করে আমার বাড়িটা জবরদস্তি দখল করে নেয় এবং এখনো ওর আন্ডারে দখলে রয়েছে। মানে অর্থাৎ বলা যেতে পারে শাসক দলের বেশ ঘনিষ্ঠ কে আপনার বর্তমানে বাড়িটি দখল করে রয়েছে। হ্যাঁ, ও বিক্রেতাও তৃণমূলের। ওনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন যে এই বিষয় নিয়ে আপনি, যে কি বিষয় আপনার ঘর ছিল, যে পালপুর ঠাকুর যার কথা বলছেন? হ্যাঁ, ফাগুন ঠাকুরকে আমি বলেছি যে দেখো এ না, আমার দলিলটাই তো দিয়ে দিলাম ওকে যে আমি কিনেছি, যে আমি দলিল দিলাম যে আমি কিনেছি, এ নাও দলিল। ও দলিল দেখে বলে না, এটা আমরাও কিনেছি, অতএব এটা আমাদের। অর্থাৎ আপনাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে বলে এক কথায় বলা যেতে পারে। একদম ঠিক, এটা জালিয়াতি হয়েছে। কোনো জায়গায় আপনার খারাপ লাগছে না যে আপনি যখন নিজের একটা সারাটা জীবন প্রায় বলা যেতে পারে যে দেশের জন্য দিয়ে দিলেন, সেইখানে দাঁড়িয়ে আপনার এই রাজ্যে আপনার সঙ্গে এরকম একটা জালিয়াতি করা হলো, কি বলবেন এই বিষয়টাকে? এই বিষয়টা হলো, এটা আসলে জালিয়াতিটা একটা পকেটমার, রাস্তায় পকেট মারে, সে পেটের জন্য পকেট মারে, চোর তার চুরি করা তার কাজ। তাই বলে সরকারি দপ্তর, একটা ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, সে একটা প্রপার্টির দুটো ডিড তৈরি করে ফেলবে, এই চুরিতে তো সরকার জড়িত।
সরকারের একটা দুর্বলতা আছে বলে মনে করছেন এ রাজ্যে প্রশাসনের ভিতরে? একদম 100%। এখন এটাই তো। ওরা পলিটিক্যালাইজ লোক, ওদের হয়ে ওরা তাড়াতাড়ি রেকর্ড করে দিয়েছে, একটা ডিট তৈরি করেছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই শাসক দলের মদতেই সম্পূর্ণ যে আরেক যে রিট বানানো হয়েছে বলছেন, সেটা কিন্তু শাসক দলের মদতেই করা হয়েছে। শাসক দলের মততে হ্যাঁ, এগুলো একদম ঠিক হয়েছে। কথা। কারণ তারপরে হাসপাতালে থানাতে গিয়ে যখন আমি ডায়েরি করি যে এটা দেখুন, থানা তো নড়ে বসে না। ওই শাসক দলের থানাও আপনাদের কোনোভাবে সাহায্য করেনি? কোনো সাহায্য করেনি, উল্টো আরো ওকে বাড়ি ভেঙে বাড়ি তৈরি করার জন্য সাহায্য করেছে, মদত দিয়েছে বলছেন থানা? মদত দিয়েছে। কারণ ওরা আমি সারা প্রায় বলা যেতে পারে জীবনে অধিকাংশ সময় আর দেশের জন্য দিয়েছেন। আপনি সেই ঘর সামলেছেন, কোনোভাবে খারাপ লাগছে না এই রাজ্যের উপরে বা এই প্রশাসনের উপরে যে যাদের জন্য আপনার নিজের ঘর আজকে নিজের নেই? অত্যন্ত খারাপ লাগারই তো বিষয়টা। কারণ আমরা নিজেরা কেউ চায় না যে আমরা চাকরি করতে যাব দেশের জন্য আর আমার ঘর এইখানকার মন্ত্রীরা নিয়ে নেবে কেড়ে। এটা কি হতে পারে? এটা কখনোই হতে পারে না, কেউ চায়ও না। কিন্তু তাই বলে কি নিজের ফ্যামিলিটাকেও মানুষ ছেড়ে যাবে না? আর চাকরি দেশের জন্য সেবা, এটা তো স্বাভাবিক, সবার এটা কর্তব্য, আমার একার না। কিন্তু তাই বলে এরকম ভাবে, উনি যেহেতু একজন মুখ্যমন্ত্রী মহিলা, আমরা তো সবাই মিলে আশা করেছিলাম যে মহিলাদের অন্তত দুঃখ দুর্দশা এনার দ্বারাই একটু হলেও কমবে। কিন্তু দেখছি কি মনে আদতে হয়, কমেছে আদৌ কি আরো কমেছে? আরো তো কোনো কিছু তো কমেইনি, উল্টে আরো বেড়েই গেছে। কি না, আজকে লোকের ছাদ চলে যাচ্ছে, ঘর চলে যাচ্ছে, লোকের সংসারে মানে চাকরি চলে যাচ্ছে, ছেলে মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারছে না, সকাল সন্ধে হাজার রকমের সমস্যা এসেছে। আর ইনি নাকি বলেছিলেন যে না আমি কলকাতাকে লন্ডন বানাবো। হ্যাঁ, আজকে যে টাকা পাহাড় রোজ দেখছি, তারা তো শুনেছি কিনা চপ ভেজে লোক খাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে যত রকমের গরিব আছে সবাই এখানে মন্ত্রিত্ব করছে, কারোর কোনো বয়স নেই, কারোর কোনো কিছু নেই। শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ আপনাদের এই জমিটা দ্বিতীয়বার কিনেছে বলে কি আপনাদের এরকম বারংবার হেনস্থা করা হয়েছে বা আপনাদেরকে গ্রাহ্য করা হচ্ছে না আপনাদের ডকুমেন্টগুলো করে মনে হচ্ছে? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, সেটাই তো মনে হচ্ছে। আমি যদি এখন ওখানে তৃণমূলের কেউ হয়ে পড়তাম বা বলতাম, আমার তাহলে লেজটা শক্ত থাকতো, তাহলে নিশ্চয়ই আমাকে আর হেনস্থা হতে হতো না। বারংবার যে কথাটা উঠতে আসে যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, সেই মানবিকতা কি আজকে আপনাদের তরফ থেকে কোনোভাবে প্রকাশ পাচ্ছে? আপনারা আপনাদের দিকে নিজে কোনো মনে হচ্ছে যে সত্যি এই মানবিক মুখ্যমন্ত্রী? আপনারাই ভেবে দেখুন না, চারিদিক থেকে যেভাবে সবাই মিলে চলে যাচ্ছে, এই ছাদ চলে যাচ্ছে, লোকের চোখ চলে যাচ্ছে, হসপিটালে ভর্তি থাকলে, তারপরে তোমার কি যা হোক তাই হোক সব চলে যাচ্ছে। তা এইভাবে একটা মানুষ, মেয়েরা এখন রাস্তায় বেরোতে পারে না, অথচ পড়াশোনার জন্য কেউ কি ছেলে মেয়েরা যাবে না? এই সমস্ত কিছুর কে দায়ী বলেন? আজকে মুখ্যমন্ত্রী যে, তাকেই তো সবাই ভরসা করব আমরা। জ্যোতি বসুর আমলে তো আমরা চিরকাল থেকেছি, কই এতটাও তো এরকম উচ্ছন্নে যায়নি। আজকে যে জিনিসটা এসেছে, মনে হয় এরপরে মানুষ ঘরে বেঁচে থাকবে? দিনে দুপুরেই তো মানুষ খুন হয়ে যাচ্ছে দেখছি। ধন্যবাদ।